নমস্কার, টিম থ্রিল চার্জারে আরও একবার আপনাকে স্বাগত জানাই। আজকে টিম থ্রিল চার্জার আপনাকে শোনাবে গোয়েন্দা রুদ্রপ্রিয়র একটি রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আজকের আমাদের নিবেদন লেখক আশু রায়ের কলমে নকল হীরের আংটি। গোয়েন্দা রুদ্রপ্রিয় সমস্ত এপিসোড আপনারা শুনতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট অপশানে ক্লিক করে। সেখানেই আপনারা পেয়ে যাবেন রুদ্রপ্রিয়গিরির সমস্ত গল্পগুলি একেবারে প্লে লিস্ট সহ। আমাদের আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধারের চরিত্রে আমি অভিক, গোয়েন্দা রুদ্রপ্রিয়র চরিত্রে দীপম ঘোষ, মুখ্য চরিত্রে বর্ণালী, দিব্যেন্দু দাস, পার্থ অরণ্যদেব, দিব্যেন্দু গোস্বামী, সৌরভ রায় এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। লেখক আশু রায়ের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয়র কাহিনী নকল হীরের আংটি। কলকাতায় রুদ্রপ্রিয়কে চেনে না এমন লোক বোধহয় কেউই নেই। তবে কলকাতার বাইরেও যে রুদ্রপ্রিয় একইভাবে প্রসিদ্ধ তা আমি তখন জানতে পারলাম যখন পূর্ববঙ্গের ঢাকা থেকে রুদ্রপ্রিয়র জন্য এই কেসটা এলো। ঢাকার বিখ্যাত শিল্পপতি শরীফুল খান আজ সকালেই ফোন করে আমাদের ঢাকায় আসার জন্য অনুরোধ করলেন। গত 3 দিন হলো তার একটি হীরের আংটি চুরি গেছে। 3 দিন ধরে তদন্ত করেও পুলিশ কিছু বের করতে পারেনি, আর তাই রুদ্রপ্রিয়র ডাক এসেছে। যদিও রুদ্রপ্রিয় প্রথম দিকে যাবে না বলছিল, তবে শরীফুল বাবুর কাতর অনুরোধে শেষমেশ শেয়ার না করতে পারেনি। শরীফুল বাবু যদিও বলেছিলেন আমাদের প্লেনের টিকিট পাঠিয়ে দেবেন, আসা যাওয়া এবং থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব তিনিই নেবেন, কিন্তু রুদ্রপ্রিয় বলল আমরা প্লেনে নয় ট্রেনে যাব। এখন সময় সকাল 7টা। এইমাত্র আমরা ঢাকায় পৌঁছেছি। আমরা বলতে আমরা 3 জন, আমি, রুদ্রপ্রিয় আর প্রতিমা। যদিও রুদ্রপ্রিয় প্রতিমাকে আনতে চাইছিল না, কিন্তু এ কথা বৌঠানকে বলতে সে বলল, তা কেন নিয়ে যাবে না আমাকে শুনি? আমিও কিন্তু বলে দিলাম আমাকে যদি না নিয়ে যাও তবে কিন্তু কারোর যাওয়া হবে না। এটা শুনে রুদ্রপ্রিয় কিছু বলতে চাচ্ছিল, তবে প্রতিমা রুদ্রপ্রিয়কে থামিয়ে বলল, আমি কোনো কথা শুনবো না, আমাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো নিয়ে যাব। রুদ্রপ্রিয় প্রতিমাকে সাথে নিয়ে যেতে চায় না, তার কারণ এসব কাজে শত্রু তো লেগেই থাকে। কে কখন কি ক্ষতি করে বসবে কে জানে। তবে এটাও ঠিক যে বৌঠান সাথে থাকলে রুদ্রপ্রিয়র মন ভালো থাকে, আর সে কাজেও মন দিতে পারে বেশ। যাই হোক, আসল কথায় আসা যাক। ট্রেন থেকে ঢাকা স্টেশনে নেমে দেখলাম রুদ্রপ্রিয়র ক্লায়েন্ট অর্থাৎ শরীফুল খানের ড্রাইভার রুদ্রপ্রিয়গিরি নামের বোর্ড হাতে নিয়ে গাড়ি সমেত দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে সোজা এগিয়ে গিয়ে রুদ্রপ্রিয় বলল, নমস্কার, আমি রুদ্রপ্রিয়গিরি। আসেন বাবু আসেন, বসেন বসেন। গাড়িতে বসে রুদ্রপ্রিয় ড্রাইভারকে জিজ্ঞেস করল, পৌঁছাতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, ওই 20 মিনিটে পৌঁছায় দিমুনে। রুদ্রপ্রিয় আর প্রতিমা পেছনে বসেছে, আমি সামনে ড্রাইভারের পাশে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম কি দারুণ এই ঢাকা শহর। চারিদিকে সবুজের মেলা দেখে প্রাণ জুড়িয়ে যায়। রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন রকম দোকান সাজানো, খাবার দাবার, জামা কাপড় ইত্যাদির যেন মেলা এই ঢাকা শহর। কত সহজ সরল মানুষ সবাই, সবার কত সহজ সরল জীবনযাপন। তবে এই সহজ সরল মানুষের মধ্যে 2-1 এমন আছেন যারা এই সহজ সরল মানুষদের জীবনে বিঘ্নতা ঘটাতেই থাকে। বড় রাস্তার পাশে যে বাড়ির সামনে এসে দাঁড়ালাম সেটাকে একটা ছোটোখাটো অট্টালিকা বলা যেতে পারে। বিশাল গেটে দারোয়ান দণ্ডায়মান। বাইরে থেকে দেখতে ভীষণ রকমের আকর্ষণীয় এই বাড়িটি। রুদ্রপ্রিয়কে দেখলাম সে চারিদিকটায় ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে। দেখে মনে হচ্ছে সে পুরো বাড়িটার কোথায় কি আছে মুখস্থ করে নিচ্ছে।
গেটের কাছেই এক চাকর দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষায়। আমরা গাড়ি থেকে নামতেই সে এসে বলল, আসেন আসেন, বড় সাহেব আপনাদের জন্য অপেক্ষা করতেছেন। বাড়িটা 3 তলা। বাড়িতে অনেকগুলো ঘর, নানা দিকে নানা রকম দামি দামি জিনিস সাজানো। দেখেই বোঝা যায় এ বাড়ি এক বিশাল শিল্পপতিরই হবে। দামি দামি সব আসবাব, দেওয়ালে নানা রকম দামি দামি হাতে আঁকা ছবি টাঙানো। এছাড়াও নানা রকম সব এক্সপেন্সিভ জিনিস শোভা পাচ্ছে এই বাড়িতে। সোজা এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে বাঁ দিকের একটি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই যে মানুষটি উঠে দাঁড়িয়ে আমাদের আসসালামু আলাইকুম বললেন তিনিই যে রুদ্রর ক্লায়েন্ট শরীফুল খান, তা আমাদের বুঝতে কোনো সমস্যা হলো না। বয়স মোটামুটি 50 হবে হয়তো। মুখে এক ঝাঁক লম্বা দাড়ি, কিন্তু দাড়িটা একটু অদ্ভুত রকমের। পরনে পাজামা পাঞ্জাবি। খান সাহেব একটি সোফার দিকে আঙুল নির্দেশ করে বললেন, বসুন বসুন আপনারা। নমস্কার, আমি রুদ্রপ্রিয় গিরি, আর ইনি আমার স্ত্রী, আর উনি আমার বন্ধু বৃশ্চিক চ্যাটার্জি। আর রুদ্রপ্রিয় বাবু, বৃশ্চিক বাবু, আপনাদের নাম আমি অনেক শুনেছি। আপনাদের সাথে দেখা করারও অনেক ইচ্ছা ছিল, তবে সেই ইচ্ছে এভাবে পূরণ হবে তা ভাবতে পারিনি। আচ্ছা, আপনারা অনেক দূর থেকে এসেছেন তো আপনারা একটু বিশ্রাম করুন। আমাকে একটু জরুরি কাজে বেরোতে হচ্ছে। আমি বিকেলে আপনাদের সাথে কথা বলবো, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমাদেরও সত্যি একটু বিশ্রাম দরকার। এই সিয়াম, তুমি এনাদের ঘর দেখিয়ে দাও। আমাদের 2টো ঘর দেওয়া হলো, একটা রুদ্রপ্রিয় আর প্রতিমার জন্য, আর অন্যটা আমার জন্য। আমাদের ঘরগুলো দারুণভাবে সাজানো, নরম বিছানা, দামি খাট। এখন একটু ঘুম প্রয়োজন। ঘুম ভাঙলো প্রতিমার ডাকে। এই যে ঠাকুরপো, ওঠো, খাওয়ার জন্য ডাকছে তো। খাওয়ার সময় হয়ে গেছে বুঝি? আরে তাড়াতাড়ি আসো, তোমার বন্ধু কখন থেকে অপেক্ষা করছে। আমি কিন্তু আমার বরকে বেশিক্ষণ না খাইয়ে রাখতে পারবো না বাপু। আমি হেসে বললাম, আচ্ছা চলো। টেবিলে গিয়ে দেখি রুদ্রপ্রিয় আগে থেকেই চেয়ারে বসে আছে, আর তার সামনে নানা রকম বাঙালি আইটেম সাজানো আমাদের জন্য। সর্ষে ইলিশ, কচি পাঁঠার কষা, ডাল, বেগুন ভাজা আর মিষ্টি দই। সত্যি অতিথি আপ্যায়নে এখানকার মানুষের কোনো তুলনাই হয় না। বিকেল তখন প্রায় 4টে। আমি খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিলাম। তখনই হঠাৎ রুদ্র এসে উপস্থিত। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তার থেকে 2টো সিগারেট নিয়ে একটা নিজে ধরালো, আর একটা আমাকে ধরিয়ে দিল। তারপর সিগারেটে 2-3 টান দিয়ে বলল, কি হে বন্ধু, কি পড়ছো? তেমন কিছুই না, এটা পুরনো কাগজ। কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম, তবে দেখতে দেখতে একটা জিনিস পেলাম। দেখবে? কি জিনিস? আমি খবরের কাগজের একটা পাতা রুদ্রর দিকে এগিয়ে দিলাম। আরে, এ তো শরীফুল বাবুর ছবি দেখছি। ঢাকার সেরা শিল্পপতি হয়েছিলেন উনি কিছুদিন আগে। এটা বলে হঠাৎ খবরের কাগজটা একটু চোখের কাছাকাছি নিয়ে একটা বিশেষ স্থানে কয়েক সেকেন্ডে তীক্ষ্ণ নজরে দেখল। কি দেখছো হে? তুমি খেয়াল করনি না? কি খেয়াল করিনি? ছবিটার হাতের আঙুলটা ভালো করে লক্ষ্য করো। বোধহয় এটাই সেই আংটিটা যেটা খোয়া গেছে। আমি কাগজটা নিয়ে দেখলাম, সত্যিই তো হাতে একটা আংটি আছে বটে। আর এটাই যে সেই আংটি, তা আংটিটির সৌন্দর্য এবং চমক দেখেই বোঝা যায়। আংটির মাঝখানে একটা নীল হিরে, যেটা আকারে একটু বড়। তার চারপাশে আরও অনেকগুলো ছোট ছোট স্বচ্ছ হিরে বসানো। আংটিটির চমক এতটাই যে ছবিতেও তার ছাপ রয়ে গেছে। রুদ্রপ্রিয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই শরীফুল বাবু আমাদের ঘরে প্রবেশ করলেন এবং বললেন, রুদ্রপ্রিয় বাবু, আপনার সঙ্গে তখন ঠিক করে কথা বলতে পারিনি। ধন্যবাদ আমার ডাকে আসার জন্য। যত্নের কোনো ত্রুটি হয়নি তো? রুদ্রপ্রিয় হেসে বলল, আরে না না, ত্রুটি কেন হবে? উপরন্তু আপনাদের অতিথি সেবায় আমি মুগ্ধ। এবার শরীফুল পাশের চেয়ারে বসলেন আর বললেন, রুদ্রপ্রিয় বাবু, আপনি প্লিজ আমার আংটিটা খুঁজে দিন। আমি জানি এটা যদি কেউ পারে তাহলে একমাত্র আপনিই পারবেন। চিন্তা করবেন না, আপনি যখন আমার উপর এতটা বিশ্বাস রাখছেন, আমিও চেষ্টা করব সেই বিশ্বাসের মর্যাদা রাখার। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, অবশ্যই করেন। হ্যাঁ, এই আংটি তো আপনার কাছে খুব সামান্য। এটা হারিয়ে যাওয়ায় আপনি এতটা উতলা হয়ে উঠছেন কেন জানতে পারি?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দামের দিক দিয়ে বিচার করলে আংটিটা হয়তো আমার কাছে সামান্যই, তবে এই আংটিটা আমার আব্বা আমায় দিয়ে গিয়েছিলেন, তাই এই আংটিটা আমার আব্বার শেষ স্মৃতি বলতে পারেন। আর এই আংটিটা আমার কাছে আসার পর থেকেই আমার ব্যবসারও উন্নতি হয়েছে বলে আমার মনে হয়, তাই এটা আমার কাছে অমূল্য সম্পদ। আইসি। আপনি আপনি দয়া করে ওটা আমায় খুঁজে দিন, তাহলে আমার খুব উপকার হয়। আপনি চিন্তা করবেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের অমূল্য সম্পত্তি খুঁজে বের করে দেওয়ার জন্য। এবার আমাকে একটু খুলে বলুন যে আংটিটা কিভাবে হারালো, কখন খেয়াল করলেন যে আংটিটা আঙুলে নেই? গত 4 দিন আগে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর, আমি প্রতিদিনের মতোই আমার ফ্যাক্টরিতে যাব বলে বেরোলাম। আমার ফ্যাক্টরিতে গেলাম, রোজ দিনের মতোই কাজ করলাম, আবার ওই বিকেল 4টার সময় ফিরে এলাম। বাড়ি ফিরলে ফ্রেশ হয়ে চা খাওয়ার একটা নেশা আমার আছে। সবে চায়ের কাপটা হাতে নিয়েছি, এমন সময় নাসিফ বলে উঠল যে, আব্বা, আপনার হাতে আংটিটা কই? তো আমি আঙুলে তাকিয়ে দেখি, হ্যাঁ সত্যিই তো, আংটি তো নেই। তারপর হঠাৎ মনে পড়লো আজ সকালে স্নান করার সময় আমি আংটিটা খুলে রেখেছিলাম, কিন্তু পরে আর পড়তে মনে নেই। আমি দৌড়ে গেলাম বাথরুমে, কিন্তু গিয়ে দেখি আংটি সেখানে নেই। তারপর এদিক ওদিক সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, সমস্ত বাড়ি, অফিস, শোয়ার ঘর, বসার ঘর, পুরো বাড়ি, কিন্তু বিশ্বাস করুন কোথাও খুঁজে পেলাম না। তারপর কি করলেন? তারপর ওই আরও কিছুক্ষণ খোঁজার পর যখন খুঁজে পেলাম না, তখন পুলিশে খবর দিলাম, কিন্তু পুলিশ 3 দিন ধরে তদন্ত করেও কিচ্ছু খুঁজে পেল না। অবশেষে সুভাষিস বন্দ্যোপাধ্যায় নামে একজন কলকাতার ছেলে আমার ফ্যাক্টরিতে কাজ করে, সেই আমাকে আপনার কথা বলল। যদিও আপনার নাম শুনেছিলাম বটে, তবে তখন মাথায় আসেনি। আপনার বাথরুম কি আর কেউ ব্যবহার করে? না, সাধারণত কেউ ব্যবহার করে না, সবার ঘরে আলাদা আলাদা বাথরুম আছে। আর তাছাড়া আমি তালা দিয়ে বন্ধ করে রেখে গেছিলাম আমার রুমটা। আপনাদের বাড়িতে কে কে আছেন? ওই তো আমার 3 ছেলে, বড় ছেলে আসিফ, মেজো ছেলে নাসিফ, আর ছোট ছেলে আতিফ। এক মেয়ে রুবিনার বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আসিফ বিয়ে করেছে বছর 3 হলো, তাই ওর বউ আসমাও আছে। আর চাকর বাকর, রান্নার লোক, এরা তো আছেই। আর আপনার স্ত্রী? তিনি বছর 5 হলো মারা গেছেন। ও, আমি খুবই দুঃখিত। ইটস ওকে। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? তা একজনকে তো একটু সন্দেহ হয় বই কি। কাকে? আমার চাকর মণিমোহনকে। কেন, তাকে সন্দেহ হওয়ার কারণ? আসলে আমি সেদিন যখন স্নান করে বেরোলাম, তখন ও একবার আমার ঘরে এসেছিল। কেন এসেছিল? আসলে আমার একটা চিঠি এসেছিল, বুঝলেন, সেটাই ও দিতে এসেছিল। চিঠিটা নিয়ে আমি একটু ব্যালকনিতে চলে গেছিলাম, কারণ আমার চশমাটা ওখানেই রাখা ছিল। আমার মনে হয় সেই ফাঁকে হয়তো ও আংটিটা নিয়েছে। ওকে জিজ্ঞাসাবাদ করলে বলল ও নাকি বাথরুমে যায়নি, আর আংটিটার কথাও নাকি জানেই না। পুলিশও অনেক জেরা করেছে ওকে, এবং ওর সব জিনিসপত্র ভালো করে খুঁজেও কিছুই কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, আমি আপনাদের বাড়ির সবার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বেশ তো, বলুন না, আমি বলে দিচ্ছি ওদের ডেকে দিতে। আসুন। শরীফুল বাবু এক চাকরকে দিয়ে সবাইকে ডাকিয়ে দিলেন। মিনিট 2 পর বাড়ির বাকি সবাই আমাদের ঘরে এলো। কিছুক্ষণ রুদ্রপ্রিয় তাদের আপাদমস্তক দেখে বলল, নমস্কার, আমার নাম রুদ্রপ্রিয় গিরি। উনি আমার বন্ধু বৃশ্চিক বন্দ্যোপাধ্যায়। আমরা আপনার বাবার হারিয়ে যাওয়ার হীরের আংটি তল্লাশি করছি। আপনাদের বেশি কিছু প্রশ্ন করব না, তবে আশা করি আপনারা আমাদের প্রশ্নের সব সত্যি জবাব দেবেন। আচ্ছা, আপনাদের বাবা বলেছেন ওনার মণিমোহন নামক ভৃত্যকে সন্দেহ হয়। আপনাদেরও কি তাই মনে হয়? কিছুক্ষণ সবাই নিরুত্তর থাকলেন। তারপর আসিফ বললেন, মণিমোহন কাকা অনেক দিন ধরেই আমাদের বাড়িতে আছেন। উনি এ কাজ করবেন বলে মনে হয় না। হ্যাঁ, তবে টাকার লোভ মানুষকে যে কোনো কাজই করাতে পারে। আসিফের বয়স আন্দাজ 28 হবে। লম্বা সুঠাম চেহারা, দাড়ি রাখেন না, আর কথা বলার ধরন খুবই নম্র স্বভাবের। আর কাউকে কি সন্দেহ হয় আপনাদের? না, আর তেমন কেউ নেই সন্দেহ করার মতো। নাসিফ, আপনি তো প্রথম খেয়াল করেছিলেন যে আপনার বাবার হাতে আংটি নেই। হঠাৎ কিভাবে খেয়াল হলো? আমি আব্বার সামনে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ খেয়াল হলো আব্বার হাতে আংটিটা নেই। আমি বাবাকে বলতে বাবা প্রথমে একটু হকচকিয়ে গেল, ছটফট আরম্ভ করে দিল।
তারপর আব্বা হঠাৎ মনে পড়ল সে স্নানের সময় আংটিটা বাথরুমে খুলে রেখেছিল। আমরা ছুট দিলাম, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। আচ্ছা, আপনারা যেতে পারেন। মণিমোহন নামক ভৃত্যকে একটু ডেকে দেওয়া যায় কি? তাহলে ওকে কিছু প্রশ্ন করতাম। আতিফ, মণিমোহনকে একটু দেখে দে তো। আতিফ বেরিয়ে গেল, আর 2-3 মিনিট পর সঙ্গে নিয়ে এলো 1 বছর 35-এর লোককে। নিঃসন্দেহে এটাই মণিমোহন। লোকটা দেখতে রোগা, গায়ের রং কালো, লম্বায় খুব বেশি হলে 5 ফুট 4 ইঞ্চি হবে। চোখ দুটো আশ্চর্য রকম, চোখে ভয়ের লেশ মাত্র নেই। লোকটাকে একবার আপাদমস্তক দেখে রুদ্র প্রশ্ন করলো, মণিমোহন, তুমি নিশ্চয়ই জানো যে তোমার মনিবের একটি হীরের আংটি চুরি গেছে এবং বাড়ির সবাই তোমাকে সন্দেহ করছে। এই ব্যাপারে তোমার কি মত? মণিমোহন একটু ঘাবড়ে না গিয়ে বলল, আগে আমি তো চুরি করি নাই। চুরির দিন সকালে তুমি তোমার মনিবের ঘরে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম। কেন? চিঠি দিতে। তখন তোমার মনিব মানে শরীফুল খান সাহেব ব্যালকনিতে ছিলেন। তখন কি তুমি তোমার মনিবের বাথরুমে ঢুকেছিলে? আগে না, আমি চিঠি খান দিয়েই চলে আসি। চুরির দিন সন্ধেবেলায় তুমি কি বাইরে বেরিয়েছিলে? এবার বোধহয় মণিমোহন একটু হকচকিয়ে গেল, কিন্তু সামলে নিয়ে বলল, আগে গেছিলাম। কোথায়? আমার জন্য একটু ওষুধ আনতে গিয়েছিলাম। ঠিক কতক্ষণ পরে ফিরেছিলে? এবার সে আবার একটু হকচকিয়ে আবার সামলে নিয়ে বলল, 1.5 ঘন্টা মতো। শুধুমাত্র ওষুধ কিনতে 1.5 ঘন্টা কেন লাগলো? ওষুধ কিনবার পর একটু সার্কাস দেখতে গিয়েছিলাম। কোথায় হচ্ছিল সার্কাস? কুমিরটোলায়। বেশ, ঠিক আছে, তুমি এবার যেতে পারো। মণিমোহন বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, শরীফুল সাহেব, আপনাদের বাড়ি থেকে থানা কত দূর? মিনিট 15 মতো। এখানের পুলিশ ইন্সপেক্টর কে আছেন? শামীম চৌধুরী, উনি তো আমাদের কেসটা দেখছিলেন। আচ্ছা, আমি এবার একটু আপনার ঘর আর বাথরুমটা একটু দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আহা, না না না, আপত্তি কেন থাকবে, দেখুন। শরীফুল খান সাহেবের ঘর 2 তলায়, আমরা বর্তমানে আছি 3 তলায়। সিঁড়ি দিয়ে নেমে বাঁ দিকে ওনার ঘর। ঘরের ডান দিকে দেওয়ালে একটা বড় করে ওনার একটা ছবি লাগানো। ঘরে আসবাব বলতে একটা খাট, একটা আলমারি আর একটা টেবিল, আর 2টো চেয়ার, আর সাজানোর জন্য কিছু ফুলদানি আর কিছু ছবি দেওয়ালে টাঙানো। রুদ্রকে দেখলাম শরীফুল সাহেবের ছবিটা বেশ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। কাছে গিয়ে বেশ কিছুক্ষণ ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবল, আর তারপর আবার ঘরের চারিদিকে দেখতে লাগলো। হঠাৎ নিচু হয়ে টেবিলের তলা থেকে কিছু যেন একটা কুড়িয়ে নিল। তারপর মিনিট 2 এদিক ওদিক দেখে বলল, বাথরুমটা কোন দিকে? শরীফুল সাহেব আঙুলের ইশারায় দেখিয়ে দিলেন। রুদ্রপ্রিয় আর আমরা সেদিকে এগিয়ে গেলাম। আমাদের সাথে খান সাহেব আর ওনার 3 ছেলেও এলেন। বাথরুমে ঢুকেও রুদ্রপ্রিয় বেশ খুঁটিয়ে খুঁটিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। কিছুক্ষণ এদিক ওদিক বেশ ভালো করে দেখে নিয়ে বলল, আচ্ছা খান সাহেব, আপনি কি মনে করতে পারেন স্নান করার আগে আপনার আংটিটা ঠিক কোথায় খুলে রেখেছিলেন? যতদূর খেয়াল আছে ওই বেসিনের উপরেই আমি রেখেছিলাম। তার মানে বলে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, খান সাহেব, আপনি কি লক্ষ্য করেছেন আপনার বেসিনের জালিটা ভেঙে গেছে? ভেঙে গেছে? না মানে, না জানি না তো, কিন্তু তার মানেই বা কি হয়? তার মানে হলো, এইটুকু বলে সে থেমে গেল, আর হঠাৎ বেসিনের পাইপটা এক টান দিয়ে খুলে ফেলে দিল। তারপর পাইপটা উল্টো করে ঝাঁকাতেই মেঝেতে কিছু একটা পড়ে ঠং করে আওয়াজ হলো। রুদ্রপ্রিয় সেটা কুড়িয়ে নিয়ে বলল, এই নিন খান সাহেব আপনার আংটি। বলে হাত বাড়িয়ে দিতে গিয়ে হঠাৎ আবার হাতটা পেছনে ফিরিয়ে নিয়ে আসলো এবং আংটিটা হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। কিন্তু এ কি, আংটিটার গড়ন হুবহু ছবিতে দেখা আংটিটার মতন, কিন্তু
ওটা আর এটার পার্থক্য হলো ওটা ছবিতেই অনেকটা ঝকঝকে লাগছিল, আর এটা তার সামান্যতম নয়। তাছাড়া এটাতে সেই নীল রঙের হিরেটাই বা কোথায়? এটা আসল আংটি নয়। আমার মনে হয় এটার ওপর কৃত্রিম পালিশের রং করা ছিল। বেসিনের পাইপের মধ্যে থেকে জল লেগে ওপরের পালিশ আর রং উঠে গেছে। ভালো করে দেখলাম, সত্যিই তো বড় হিরেটার গায়ে সত্যি ঈষৎ নীল রং এখনো লেগে রয়েছে। আংটি ফিরে পাওয়ার খুশিতে সবার মুখে যে হাসি উদয় হয়েছিল তা নিমেষেই মিলিয়ে গেল। সবাই অবাক হয়ে আংটির দিকে তাকিয়ে রইল। শরীফুল খানের চোখে যেন একটু হতাশা দেখলাম। হতেই পারে উনি হয়তো ভেবেছিলেন আংটিটা পেয়ে গেছেন, কিন্তু এটা যে নকল সেটা জানার পর হতাশা হওয়া তো স্বাভাবিক। এই নকল আংটিটি এলো কোথা থেকে খান সাহেব? তা তো আমি ঠিক জানি না। এটা যদি নকল হয় তাহলে আসল আংটিটা কোথায় গেল, এটা ভেবেই আমার মাথা কাজ করছে না। দয়া করে আপনি কিছু করুন, আমার আসল আংটিটা খুঁজে দিন যেভাবেই হোক। আচ্ছা, আমাকে একটু ভাবতে সময় দিন, আশা করি আমি খুঁজে দেব। চলো বৃশ্চিক। সবেমাত্র সন্ধে হয়েছে। রুদ্র একটি সিগারেট ধরিয়ে চেয়ারের গা এলিয়ে দিয়ে সেটা টানতে লাগলো। আমিও একটা সিগারেট বের করে তাতে 2 টান দিয়ে বললাম, কি হে, হঠাৎ এরকম করে চলে এলে যে? ভাবতে হবে বৃশ্চিক, ভাবতে হবে। কেসটা যতটা সহজ মনে করেছিলাম অতটা সহজ নয়। যত সময় যাচ্ছে তত যেন আরও বেশি অন্ধকার হয়ে উঠছে। এইটুকু বলে সিগারেটের শেষ 2 টান দিয়ে সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে চেয়ারে হেলান দিয়ে 2 চোখ বুঝল। আমি আরও কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বললাম না। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না। কিছুক্ষণ এভাবেই থেকে তারপর বলল, আচ্ছা বৃশ্চিক। বলে কিছুক্ষণ চুপ করে রইল। কি বলো? না, কিছু না। বলো না, কি বলতে চাইছিলে? এখন না, পরে বলবো। মনে মনে বললাম, যদি পরেই বলবে তাহলে এখন বলতেই হলো কেন? না হয় তোমার থেকে বুদ্ধিটা একটু কম, কিন্তু কৌতূহল তো নয়। এর মধ্যে বৌঠান এসে আমাকে উদ্দেশ্য করে হেসে বলল, তা কি ব্যাপার, আমার উনি কোন দেবতার ধ্যান করছেন? তুমি জিজ্ঞাসা করো কোন দেবতার। বাবা, তা তুমি এত চটে আছো কেন? সেটাও তোমার পতির কাছেই জিজ্ঞাসা করো। রুদ্র আরও মিনিট 20 অমনভাবে চোখ বুজেছিল। তারপর চেয়ার ছেড়ে উঠে বলল, খাতা আর পেন দাও। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, মানে হঠাৎ? মানে কিছুই না, একটা খাতা আর পেন দাও জলদি। আমি বের করে দিতেই চেয়ারটা টেনে টেবিলের উপর বসে কি যেন লিখতে লাগলো। আমি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম, তবে কিছুই বুঝতে পারলাম না। মনে হলো যেন এই লেখা হরপ্পা মহেঞ্জোদারো ভাষায় লেখা, যার পাঠোদ্ধার সম্ভব নয়। জিজ্ঞাসা করলেও বলে না। 2 বার জিজ্ঞাসা করেছি এর মধ্যে, তার উত্তরে শুধু বলেছে পরে। ধুর, একটু বললে কি এমন সমস্যা হয়? শেষমেশ কোনো উপায় না পেয়ে আমি আবার চেয়ারে গিয়ে বসলাম। বৌঠান 2 বার ডেকে কোনো উত্তর না পেয়ে বিরক্ত স্বরে বলল, ধুর বাবা, থাকো তুমি, আমি গেলাম। থাকো, তুমি আর তোমার বন্ধু এখানেই থাকো। কেন যে এনাকে বিয়ে করতে গেছি ভগবানই জানে। আরও কিছুক্ষণ লেখার পর রুদ্র আমার দিকে দেখে একটু মুচকি হাসল আর বলল, দেখো বৃশ্চিক, বিয়ে করলে কত ঝামেলা। বাঁচতে চাইলে বিয়ে করো না ভায়া। আচ্ছা, আমি একটু বেরোবো ঘন্টাখানিকের জন্য, তুমি থাকো। কেন, আমিও যাই? না 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 না, নতুন জায়গায় এসেছি, প্রতিমা একা আছে, তুমি এখানে থাকলেই ভালো হবে। আচ্ছা। বৌঠান যে রাগ করেনি সে আমি জানি। সে যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তার জন্য কখনো রুদ্রপ্রিয়র কাজের কোনো ক্ষতি হয়নি। রাতে খাওয়া শেষে রুদ্রপ্রিয় আবারও আমার ঘরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কিভাবে মানাবে? কাকে কিভাবে মানাবো? আপনার অর্ধাঙ্গিনীকে। এবার রুদ্রপ্রিয় একটু হেসে বলল, আরে তাতে আর কি, ওকে মানাতে আমার সময় লাগে নাকি? তা বেশ,
কিন্তু এবার কিছু বলবে? কি ব্যাপারে জানতে চাও? তুমি সন্ধ্যায় কোথায় গেছিলে? আর এই যে আংটিটা অবশেষে পাওয়া গেল ঠিকই, কিন্তু সেটা নকল। তাহলে আসল আংটিটা গেল কোথায়? আর ওই নকল আংটি শরীফুল বাবুর হাতে এলোই বা কি করে? সন্ধ্যায় কোথায় গিয়েছিলাম সেটা পরে বলবো, আর বাকি প্রশ্নগুলোর উত্তর এখন অন্ধকারে। মাথার মধ্যে দু একটা আলোর বাতি জ্বললেও তা যেন অন্ধকারকে মুছে ফেলার জন্য যথেষ্ট নয়। তবে আমরা যদি ঘটনাগুলো পরপর সাজিয়ে নিই তাহলে হয়, প্রথম, খান সাহেব আমাদের ফোন করে ঢাকায় ডাকলেন। তারপর ওনার হাতের আংটি উনি বাথরুমে ভুলে গেলেন, কিন্তু সারাদিন ওনার খেয়ালই হলো না। আংটিটা পরিবর্তন হয়ে গেল কি করে? মণিমোহন কি সত্যিই বাথরুমে ঢুকেছিল আর সেই কি আংটিটা বদলে দিয়েছে? হতে পারে, তবে তবে সন্দেহের তালিকায় বাকিদের বাদ দেওয়া যায় না। আর আর কি? আর আরেকটা সন্দেহ আছে, তবে সেটা বলেই মনে মনে কি যেন ভাবতে লাগলো। কি সন্দেহ? সেটা পরে বলবো। আজ অনেক রাত হলো, কাল বেরোতে হবে, তুমি শুয়ে পড়ো। প্রতিমা ঘরে অপেক্ষা করছে, আমিও যাই। আরে বলে তো যাও যে কি সন্দেহ করলে। রুদ্রপ্রিয় যেতে যেতে বলে গেল, সৌর করো বন্ধু, সৌর করো। মনে মনে খুব রাগ হলো। রুদ্র সারা জীবনই এমন, যদি একটু বলে যেত তাতে কি এমন ক্ষতি হতো? নিজে সারা রাত না ঘুমিয়ে চিন্তা করবে আর আমাকেও ঘুমোতে দেবে না। দূর, ভালো লাগে না। সকালে ঘুম ভাঙল রুদ্রপ্রিয়র ডাকে। বৃশ্চিক, বৃশ্চিক, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বেরোতে হবে। হাত ঘড়িতে দেখলাম সবে ভোর 4টে। ফ্লাক্সে চা কড়াই ছিল। রুদ্র দেখলাম 2 কাপ ঢেলে নিয়ে বসে আছে। এত তাড়া কিসের? তারা আছে, শহরের যত অনৈতিক কাজ ভোর রাতেই হয়, তাই অপরাধীর খোঁজ পেতে গেলে ভোর রাতেই আমাদের বেরোতে হবে। নাও নাও নাও, তুমি তাড়াতাড়ি চা খেয়ে নাও। গত 5 মিনিট ধরে আমরা গেটের বাঁ দিকের কোণে একটি বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছি। কেন আছি জানি না। রুদ্রকে জিজ্ঞেস করতে বলল, আমার অনুমান যদি সঠিক হয় তাহলে আর কয়েক মিনিটের মধ্যেই বাড়ি থেকে কেউ একজন বেরোবে, আমরা তারই পিছু নেব। আরও 5 মিনিট কেটে গেল, কিন্তু কেউ এলো না। আমি ভাবতে লাগলাম, কে আসবে, কেনই বা আসবে, সে যাবেই বা কোথায়? এসব ভাবতে ভাবতে হঠাৎ অন্ধকারে একজন লোক নিজের শরীর চাদর দিয়ে ঢেকে গেটের দিকে এগোচ্ছে। আমরা এবার আরও সতর্ক হয়ে গেলাম। লোকটা বাড়ির বাইরে বেরিয়ে প্রথমে সতর্কভাবে একবার এদিক ওদিক দেখে নিল, তারপর সামনে এগিয়ে আরেকবার চারিদিকে চেয়ে দেখে নিল, তারপর পা টিপে টিপে গেটের সামনে এগিয়ে গেল। তারপর ধীরে ধীরে গেট খুলল। তারপর দ্রুত গতিতে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমায় হাত দিয়ে ইশারা করে রুদ্র এবার দ্রুত গতিতে গেটের দিকে যেতে লাগলো। বাইরে বেরিয়ে দেখলাম সোজা রাস্তায় বেশ খানিকটা এগিয়ে গেছে। আমি আমার গতি আরেকটু বাড়াতেই রুদ্রপ্রিয় আমার হাত ধরে ফেলল। কানের কাছে ফিসফিস করে বলল, ধীরে হাঁটো, একটুকু দূরত্ব মেনটেন করে চলো। কাছে গিয়ে ধরে ফেললেই তো হয়। না, একদমই না। ও কোথায় যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। চুপি চুপি চলো। সোজা রাস্তায় কিছু দূর এগিয়ে এগিয়ে ডায়ে বায়ে মোড় পড়ছে। রাস্তায় তখনও অন্ধকার। রাস্তার দুপাশে দোকানগুলো এখনো খোলেনি, শুধুমাত্র কয়েকটা চায়ের দোকান খুলেছে। রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন নেই, শুধু মাঝে মাঝে কয়েকটা সবজি বোঝাই করা গাড়ি চলে যাচ্ছে। পিছু নিতে নিতে কত দূর এগিয়ে এসেছি তা খেয়াল করিনি। আরও কিছু দূর এগিয়ে একটা পুরো বাড়ির সামনে এবার লোকটা থামলো। বাড়িটা প্রায় ভগ্ন অবস্থায় আছে। চারিদিকে নানা রকম গাছপালা আর ঝোপ জন্মেছে, তাই এই জায়গাটা আরও বেশি অন্ধকার। লোকটা বাড়িটার মধ্যে ঢুকলো। রুদ্রপ্রিয় হঠাৎ কানের কাছে বলল, বৃশ্চিক, তুমি বাড়ি ফিরে যাও। কেন? তুমি কি করবে এখন? আমার কাজ আছে, তুমি ফিরে যাও। কিন্তু তোমাকে এখানে একা রেখে? তোমার বাড়িতে থাকা প্রয়োজন আছে। যদি এখানে কোনো রকম অসুবিধা হয় তাহলে বাড়িতে প্রতিমার সমস্যা হতে পারে, তাই যত দ্রুত সম্ভব তুমি বাড়ি ফিরে যাও। কোনো সমস্যা হলেও বিচলিত হওয়ার দরকার নেই। আমি ইন্সপেক্টর শামীম চৌধুরীকে বলে রেখেছি, যদি কোনো সমস্যা হয় ওনার পুলিশ টিম তোমাদের সাহায্যের জন্য তৈরি আছেন। তুমি চিনতে পারবে তো? বিলক্ষণ পারবো। আমি আর বেশি দেরি করলাম না।
দ্রুত গতিতে রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় রাস্তার আশেপাশে দোকানগুলো দেখে রেখেছিলাম, তাই বাড়ি চিনতে অসুবিধা হবে না বোধ করি। তবে আমাকে দ্রুত যেতে হবে। রুদ্র আগেই বলে দিয়েছিল বাড়িতে ঢুকে আমি যেন একদম সাধারণ বিহেভ করি, কেউ যেন কোনো ক্রমে জানতে না পারে যে আমরা এক্ষুনি কি করে এলাম। আমি বাড়ি ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, এমন সময় শরীফুল খান সাহেব এসে জিজ্ঞাসা করলেন, আরে বৃশ্চিক বাবু, এত সকাল সকাল কোথা থেকে ফিরলেন? আমি যতটা সম্ভব সাধারণভাবে বললাম, এই তো একটু হাঁটতে গেছিলাম। আসলে সকালবেলায় আমার একটু হাঁটার অভ্যেস আছে। খান সাহেব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কি যেন একটু ভাবলেন, তারপর যেন কিছু একটা বলতে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে একটু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, আমি চা দিতে বলে দিচ্ছি। আমি তাড়াতাড়ি উপরে উঠে এলাম। ভাগ্যিস রুদ্রপ্রিয়র কথা জিজ্ঞেস করেনি, জিজ্ঞাসা করলে কি উত্তর দিতাম তাই ভেবে পাচ্ছিলাম না। আমি ঘরে ঢুকতেই দেখি বৌঠান বসে আছে। আমাকে দেখেই বলল, তোমরা সকাল সকাল কোথায় গেছিলে গো আমাকে কিছু না জানিয়ে? কিছু একটার সন্ধানে। তা তোমার বন্ধু কই? সে আসছে একটু পরেই। তোমরা কি কিছু খুঁজে পেলে? সেটা তো একমাত্র আপনার পতিই জানেন। বৌঠান চলে গেল। আমি চেয়ারে শরীর এলিয়ে দিয়ে ভাবতে লাগলাম আজকের ঘটে যাওয়া সব ঘটনাগুলো। রুদ্রপ্রিয় কিসের বিপদের কথা বলছিল? চাদর গায়ে ওই লোকটাই বা কে? ওই পোড়ো বাড়িতে ও কেন গেল? রুদ্র কি তাহলে বুঝে ফেলেছে, নাকি এখনো চেষ্টা চলছে? চুরিতে বাড়ির কেউ জড়িত? তাই যদি হয় তবে কে জড়িত? এমন তো নয় যে চোর আংটি চুরি করে ওই বাড়িতেই লুকিয়ে রেখেছে। হতে পারে, আবার নাও হতে পারে। এসবের উত্তর একমাত্র স্বয়ং রুদ্রপ্রিয় দিতে পারবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ বুকটা কেঁপে উঠল। আচ্ছা, রুদ্রপ্রিয়র কোনো বিপদ হবে না তো? আমি কি ওকে ওখানে একা রেখে সে ভুল করলাম? আমার মন মানছে না। কতক্ষণে রুদ্র আসবে কে জানে। রুদ্র এলো প্রায় কয়েক ঘন্টা পর। এদিকে বেহাল শরীরটা একেবারে নরম সোফার গদিতে ঢুকে গেছে, কিন্তু মনের মধ্যে এরকম তাণ্ডব চললে শান্তিতে কি একটু শয়ন সম্ভব? কোনো রকম সমস্যা হয়নি তো? কেউ কিছু বোঝেনি তো? না, কেউ কিছু বুঝতে পারেনি। কিন্তু তুমি কোথায় গেছিলে? কেউ ওই চাদর জড়ানো লোকটা, আর ওখানেই বা কেন গেছিল সে? তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো? তা একটু আধটু পেরেছে বই কি, তবে অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। এখনো তদন্ত অনেকটাই বাকি আছে। তুমি কি চিনতে পেরেছো যে বাড়িতে কি আছে? একজন লোক আছে ওখানে, তবে সে যে কে, কেনই বা ওখানে আছে তা জানতে পারিনি। লোকটার মুখ দেখতে পেলাম না। চেষ্টা করলে হয়তো আজই জানতে পারতাম যে ওখানে কে বা কারা আছেন, কিন্তু তা করতে গেলে আংটি চোরকে হয়তো আর পাওয়া যেত না। তাহলে এখন কি করবে? আমরা তো কিছুই করব না, এখন একটু ভাববো। তারপর 10টা বাজলে শরীফুল খান সাহেবের ফ্যাক্টরিতে যাব। তুমি তৈরি থেকো। এটা বলেই টেবিলের উপর থেকে নিজের সেই মহেঞ্জোদারোর ভাষায় লেখা খাতাটি দেখতে লাগলো। আর কিছুক্ষণ পর কলম দিয়ে খাতায় একটু দাগ দিতে দিতে বলতে লাগলো, তারপর আবার গভীর মনে কি যেন চিন্তা ভাবনা করতে লাগলো। রুদ্রপ্রিয় এক গভীর চিন্তায় মগ্ন। চোখ বুজে ভেবে চলেছে আকাশ পাতাল। কি যে ভাবছে কে জানে। আমি অনেকবার এটা নিয়ে ভেবে দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা এতটাই জটিল যে মাথার উপর দিয়ে যাচ্ছে। আসতে পারি কি? আরে আসুন আসুন, বসুন। এইবার রুদ্রপ্রিয় চোখ খুলে তাকিয়েছে। বেশ বুঝতে পারছি সামনের চেয়ারে বসে থাকা শরীফুল খান সাহেবকে রুদ্র আপাদ মস্তক দেখছে, যদিও সেটা তার চোখ দেখে বোঝা যায় না। অন্তত খান সাহেব নিজে বুঝতে পারবেন না তা আমি নিশ্চিত। আমিও আগে বুঝতাম না, এখন ওর সঙ্গে থেকে থেকে বুঝে গেছি। সে খুব ধীর গতিতে চোখের ওঠানামা করে, যাতে সামনের মানুষ যাকে সে দেখছে সে নিজেও বুঝতে না পারে। কয়েক সেকেন্ড দেখে নিয়ে রুদ্র বলল, হ্যাঁ বলুন খান সাহেব, আপনার কি সাহায্য করতে পারি? কিছু কি পেলেন রুদ্রপ্রিয় বাবু? না, এখনো তো তেমন কিছু পেলাম না। এটা শুনে শরীফুল খানের মুখে কেমন যেন একটা চাপা হাসি লক্ষ্য করলাম।
দেখলাম সেটা রুদ্রপ্রিয়রও দৃষ্টি এড়ায়নি। উনি কি রুদ্রপ্রিয়কে তাচ্ছিল্য করলেন, নইলে হাসবেন কেন? তাহলে আমার আংটিটা? আশা করছি পেয়ে যাবেন। আচ্ছা খান সাহেব, আমরা আপনার ফ্যাক্টরিটা একটু দেখতে চাই। আংটি চুরির সাথে ফ্যাক্টরি সম্পর্কিত নাকি? হতেই পারে, অস্বাভাবিক তো নয়। আচ্ছা, আপনারা তৈরি হয়ে নিন, আমি একটু পরেই বেরোবো। আপনারা আমার গাড়িতে করেই যাবেন। ব্যাপারটা ঠিক কেমন হলো আমি নিজে বুঝে উঠতে পারলাম না। উনি রুদ্রপ্রিয়কে ডাকলেন, ডেকে এখন আবার তাচ্ছিল্য করে অপমান করছেন। রুদ্রকে বলাতে সে বলল, ছাড়ো সেসব, চলো বেরোতে হবে। শরীফুল খানের গাড়িতে করে তার ফ্যাক্টরিতে পৌঁছাতে মিনিট 20 মতো লাগলো। বিশাল ফ্যাক্টরি। এই এলাকায় এর থেকে বড় ফ্যাক্টরি আর আছে বলে আমার মনে হয় না। ফ্যাক্টরিতে প্রায় 100-র উপরে ওয়ার্কার কাজ করছে। চারিদিকে নানা রকম মেশিন সর্বদা যান্ত্রিক কোলাহলে মাতিয়ে রেখেছে জায়গাটাকে। চলুন অফিসে গিয়ে বসি। আমি চারিদিকটা একটু ঘুরে দেখতে চাইছিলাম। আচ্ছা, আমি আমার লোককে বলে দিচ্ছি, সে আপনাকে ঘুরিয়ে দেখাবে। এই সফিক, হ্যাঁ বলছি, এনাদের একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাও তো। সফিক নামক এক ব্যক্তি আমাদের সামনে সামনে পথ দেখিয়ে চলতে লাগলো, আর আমরা তার পেছন পেছন হাঁটতে লাগলাম। সে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো নানা রকম কাজ হচ্ছে, নানা রকম কাপড় তৈরির মেশিনে। অফিসটাও খান সাহেব দারুণ করেছেন। আমরা আসতেই শরীফুল খান সাহেব বলে উঠলেন, আসুন আসুন। আমরা গিয়ে চেয়ারে বসলাম। চেয়ারে বসতেই হঠাৎ একটা আলোর প্রতিফলন 1 সেকেন্ডের জন্য এসে আমাদের চোখে লেগে আবার হারিয়ে গেল। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু রুদ্র আমার হাতে আলতো করে চাপ দিয়ে আমাকে বুঝিয়ে দিল যে কিছু বলো না, চুপ থাকো। আপনার এই প্রতিষ্ঠান কত দিনের? বহুদিনের। আমার আব্বা শুরু করেছিলেন এই প্রতিষ্ঠান। আপনি কতদিন দায়িত্বে ছিলেন? তা প্রায় 20 বছর তো হবেই। আচ্ছা বেশ। তা আপনি কি কিছু পেলেন? অনেক কিছুই। আশা করি খুব শীঘ্রই আংটিটা পেয়ে যাবেন। আমরা বাড়ি ফিরেছি কিছুক্ষণ হলো। দুপুরের খাওয়া শেষে আমি রুদ্রকে বললাম, আচ্ছা তুমি শরীফুল খানের হাত ঘড়িটা লক্ষ্য করেছো? অদ্ভুত রকমের, আকারে অনেকটা বড়, প্রস্থে বেশ খানিকটা মোটা, এমন ঘড়ি আমি আগে দেখি। আচ্ছা তুমি কি সত্যিই কিছু পাওনি? সব থেকে ভালো হয় যদি হাতে নাতে ধরতে পারি, তবে হাতে নাতে ধরতে গেলে হাতে নাতে ধরতে গেলে কি? রুদ্রপ্রিয় আর কিছু বলল না। আমি বুঝলাম আর বলবেও না। তবে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আজ বিকেলে একটু থানায় যেতে হবে। থানায় কেন? কাজ আছে, পুলিশের সাহায্যের প্রয়োজন হবে। আচ্ছা আমাদের কোনো রকম বিপদ আসছে না তো? আসতেই পারে, সতর্ক থাকতে হবে বৃশ্চিক। তবে চিন্তা করো না, আমি থাকতে তোমাদের ভয় কিসে। আচ্ছা বৃশ্চিক, কাগজ কলম বের করো তো। আমার ব্যাগে সবসময় কাগজ কলম থাকে। রুদ্রর সহকারী বলে কথা, এসব টুকটাক জিনিস থাকা আবশ্যক। কাগজ কলম বের করে বললাম, এই নাও। তার উত্তরে রুদ্রপ্রিয় বলল, আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, তুমি লেখো। আমি বলছি তুমি লেখো। হারিয়ে যাওয়া আংটি নকল। বাড়ি থেকে কেউ চাদর মুড়ি দিয়ে অতি ভোরে কোনো এক পোড়ো বাড়িতে যায়। শরীফুল খানের অদ্ভুত হাতঘড়ি। লিখছো? হ্যাঁ। আচ্ছা আরও লেখো। হাতের জোড়া অংশ, আপাত আলোকরশ্মি, নকল মুখ, নকল দাড়ি। খাতায় লিখলাম ঠিকই, কিন্তু দ্বিতীয়বার রুদ্রপ্রিয় যে আবোল তাবোল কি বলে গেল তা আমি কিছুই বুঝতে পারলাম না। যদিও আমি আবোল তাবোল বলছি ঠিকই, তবে এর যে গভীর অর্থ আছে তা রুদ্রপ্রিয় নিশ্চয়ই জানে। কই দাও দেখি কাগজটা। এই নাও। আমি কাগজটা রুদ্রপ্রিয়র দিকে এগিয়ে দিলাম। সে কাগজটা নিয়ে প্রথমে একবার কয়েক সেকেন্ড দেখে নিল, তারপর ভাঁজ করে পকেটে পুড়ে নিল। তখনই বৌঠান একটা ফ্লাক্সে করে চা নিয়ে এলো, আর সাথে 3টে কাপ। রুদ্রপ্রিয়র পাশের চেয়ারে এসে বসে আমাদের উদ্দেশ্য করে বলল, তোমরা চা খাবে তো? বিলক্ষণ খাবো, চা ছাড়া আর আছে কি? প্রতিমা 2 কাপ চা ঢেলে বলল, তোমরা খাও, আমি একটু আসছি। রুদ্রপ্রিয় চায়ের কাপ হাতে তুলে এক চুমুক দিয়ে আবার সামনের টেবিলে রেখে দিল। এবার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমার দিকে ছুড়ে দিয়ে বলল, ধরাও। আমি প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে তাতে আগুন দিয়ে একটা রুদ্রপ্রিয়কে দিলাম এবং অন্যটা নিজের কাছে রাখলাম। সে বেশ কিছুক্ষণ সিগারেটে টান দিল, তারপর বলল,
আচ্ছা বৃশ্চিক, তোমার কি মনে হয় কে চুরি করেছে? এই রে, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু রুদ্রকে এটা বুঝতে দেওয়া চলবে না, নইলে ঠাট্টা করবে, বলবে এতদিন আমার সঙ্গে থেকেও কিছু শিখতে পারলে না বৃশ্চিক। তাই নিজেকে সামলে নিয়ে বললাম, আমার তো মনে হয় হয় মণিমোহন নয়তো খান সাহেবের ছেলেদের মধ্যে কেউ। ওটা তো খেলার প্রথম 10 মিনিটের ফলাফল। এখন খেলা এক্সট্রা টাইমে চলছে। এখনকার ফলাফল অন্যরকম বৃশ্চিক। কেমন? না মানে ঠিক বুঝলাম না। প্রথমে ওদের ওপর সন্দেহ হয়েছিল বটে, যদিও সন্দেহের চোখ থেকে ওদের সরানো যায় না এখনো। তবে এখন আরও কিছু নতুন রাস্তাও খুলছে। এইটুকু বলে সে আবার সিগারেটে 2-3 টান দিল, আর তারপর বিড়বিড় করে বলল যা আমি আধো আধোই শুনতে পেলাম। একটু পর থানায় সকালের ব্যবস্থা। শুধুমাত্র এইটুকু ছাড়া আমি আর কিছুই বুঝতে পারলাম না। কি বলছো? কিছুতে বুঝতে পারলাম না। হ্যাঁ, আশা করি খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা চলো, এবার বেরোতে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। প্রতিমার সাথে একটু কথা বলি আসছি। রুদ্রপ্রিয় আগে একবার থানায় গিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে 2 পা সামনে এগিয়ে একটু বাঁ দিকে বাঁক নিয়ে আরও 2 পা হেঁটে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। রাস্তার ওপাশে কিছু রিক্সা দাঁড়িয়ে আছে। রুদ্রপ্রিয় তাদের একজনকে হাতের ইশারায় এপারে ডাকলো। রিক্সাওয়ালা আমাদের সামনে এসে দাঁড়াতে রুদ্রপ্রিয় বলল, থানায় যাবে? হ্যাঁ বাবু, চলেন। থানায় পৌঁছতে মিনিট 15 লাগলো। থানায় ঢুকে একজন পুলিশ কর্মীর কাছে রুদ্রপ্রিয় জিজ্ঞাসা করলো, ইন্সপেক্টর শামীম চৌধুরী কি এখন আছেন? শামীম সাহেব তো রাউন্ডে বাইর হয়েছেন, আপনি একটু বসেন, শিগগির চলে আইবেন। থানায় ঢুকে 2টো চেয়ার দখল করে আমরা বসলাম। এরপর নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে করতেই ইন্সপেক্টর শামীম চৌধুরী চলে এলেন। এই প্রথমবার আমি ওনাকে দেখলাম। লম্বায় প্রায় 6 ফুট, সুঠাম দেহ, বুদ্ধিদীপ্ত চোখ, সেই চোখের তীক্ষ্ণ চাহনি। এমন পুলিশ কর্মীকে দেখলে যে কোনো চোর ভয় পাবে। থানায় প্রবেশ করে রুদ্রপ্রিয়কে বসে থাকতে দেখে বললেন, আরে রুদ্রপ্রিয় বাবু যে, কোনো খবর আছে নাকি? আপনার একটু সাহায্যের প্রয়োজন। আচ্ছা আসুন আসুন, ভেতরে আসুন, কেবিনে বসে কথা বলি, চলেন। রুদ্র আমার দিকে তাকিয়ে আমায় উদ্দেশ্য করে বলল, বৃশ্চিক তুমি একটু বসো, আমি মিনিট 5-এর মধ্যে আসছি। বলে রুদ্রপ্রিয় ও ইন্সপেক্টর চৌধুরী কেবিনে চলে গেলেন। আমিও অপেক্ষা ছাড়া আর কি করব, অগত্যা বসে রইলাম। থানার এদিক ওদিক দেখতে লাগলাম। কেন যে আমাকে রুদ্র ভেতরে নিল না কে জানে। অবশ্য রুদ্র যাই করে তার সব কিছুর পেছনে নির্দিষ্ট কোনো না কোনো কারণ থাকেই। বাড়ি ফিরে দোতলায় ওঠার সময় শরীফুল সাহেবের মেজ ছেলে নাসিফের সাথে আমাদের দেখা হয়ে গেল। রুদ্র তাকে বলল, আপনি কি কোথাও বেরোচ্ছেন? না না, কেন বলুন তো? আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। আচ্ছা আপনারা যান, আমি এক্ষুনি আসছি। উপরে উঠে রুদ্রপ্রিয় বলল, তুমি যাও, নাসিব যতক্ষণে আসছে ততক্ষণে আমি একটু পতি ধর্ম পালন করে আসি। আমি ঘরে যাওয়ার মিনিট 5-এর মধ্যে নাসিফ চলে এলো। এসে বলল, রুদ্রপ্রিয়বাবু ডাকলেন? হ্যাঁ বসুন, ও এক্ষুনি আসছে। নাসিফ আমার পাশের চেয়ার নিয়ে বসতে যাবে তখনই রুদ্রপ্রিয় চলে এলো। রুদ্র আশায় নাসিফ আবার উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু রুদ্র বলল, না না, উঠতে হবে না, উঠতে হবে না, বসুন বসুন। বলে রুদ্রপ্রিয় একটি চেয়ার নিয়ে নাসিফের মুখোমুখি বসল। কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর বলতে আরম্ভ করলো, আচ্ছা নাসিফ, এই শেষ কয়েকদিনে আপনি কি আপনার বাবার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? সত্যি বলতে রুদ্রপ্রিয়বাবু, নিজেই আপনাকে এটা বলতে চাইছিলাম। আব্বাকে কয়দিন ধরে একটু অন্যরকম তো লাগছে। ঠিক কেমন বলতে পারেন? যেমন ধরুন ওনার কথাবার্তা, চালচলন, আমাদের সাথে ওনার ব্যবহার বা চলাফেরা সব কেমন যেন একটু অন্যরকম লাগছে। তাছাড়া প্রথম দিকে আব্বা আংটি হারিয়ে যাওয়ার জন্য আসলেই অনেক দুঃখিত ছিলেন, তবে এখন কেমন যেন সে দুঃখ লোপ পেয়েছে। আব্বার এরকম পরিবর্তন কেন হলো, কিভাবে হলো, তা সত্যি আমরা বুঝতে পারছি না। আই সি। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমার বিশ্বাস আংটি খুঁজে পাওয়ার সাথে সাথে আপনার বাবার এই হঠাৎ পরিবর্তনের কারণও খুঁজে পাবো। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। নাসিফ চলে গেলে রুদ্রপ্রিয় বলল, আচ্ছা বৃশ্চিক,
তুমি কখনো বহুরূপী সাজ দেখেছো? ছোটবেলায় দেখেছি বই কি, কিন্তু হঠাৎ এই কথা বললে যে। আশা করি কাল সকালেই সব বুঝে যাবে। চোর নিজেকে খুব চালাক মনে করে, যদিও সে একেবারে বোকা নয় তা আমি বুঝেছি, তবে স্বয়ং রুদ্রপ্রিয় গিরির সঙ্গে বুদ্ধির খেলায় জিতে যাবে এরকম কনফিডেন্সটা বোকামি। তুমি কি তাহলে ধরে এখন অনেকটাই পরিষ্কার, যদি পুরোটাই আমার অনুমান, তবে আমি এটাও জানি যে আমার অনুমানটাই সঠিক হবে। অন্তত তদন্ত তাই বলছে, তবে হাতে নাতে ধরতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। তুমি ঠিক কাকে সন্দেহ করছো? আচ্ছা, আমার কথা নয় থাক, তুমি বলো দেখি, তুমি কাকে সন্দেহ করছো? তোমার কি মনে হয় কে চোর হতে পারে? আর চুরির আংটিটাই বা কোথায় থাকতে পারে? আমি হেসে বললাম, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রথমে যেটাকে আঙুলের মতো সহজ মনে হচ্ছিল, জিলিপির মতন প্যাচালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কামকা মস্তিষ্কের ওপর জোর দেওয়াটার দরকার নেই। কাল সকালেই জিলিপির প্যাঁচ একেবারে সোজা করে দেবো। চলো, রাতের খাবারটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল কিন্তু অনেক সকালে উঠতে হবে। রাতের খাবার শেষ করে কিছুক্ষণ ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেছিলাম। তারপর বিছানায় এসে শুয়েছি ঠিকই, কিন্তু ঘুম আজকে আর আসছে না। মাথার মধ্যে এটাই ঘুরছে যে কাল সকালে কি হতে চলেছে। রুদ্রপ্রিয় কাল সকালে কি করবে? আসলে কে এই আংটি চোর? কাল সকালে তাকে ধরবেই বা কি করে? এসব ভাবতে ভাবতে রাত প্রায় 12টা বেজে গেল, তবুও চোখে ঘুম নেই। অবশেষে রবীন্দ্রনাথের একটি কবিতার বই খুললাম। তারপর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। ঘুম যখন ভাঙল তখন চারিদিকে অন্ধকার। হাতের রেডিয়াম ঘড়িতে দেখলাম ভোর 3:30। যদিও ভোর বললাম, তবে ভোর না বলে মাঝরাত বললে বোধহয় বেশি মানাতো। এক্ষুনি রুদ্রপ্রিয় ডাকবে, আর ঘুমাবো না। বিছানা ছেড়ে উঠে তৈরি হয়ে নিলাম। ঠিক তখনই চুপি চুপি পা টিপে টিপে রুদ্র এলো। বেশ উঠে গেছো দেখছি, চলো তাড়াতাড়ি চলো, সে এক্ষুনি বেরোবে। ঘর থেকে বেরিয়ে রুদ্রপ্রিয় সতর্কভাবে চারিদিকটা দেখে নিল। আমরা যে তার পিছু নিচ্ছি তা তাকে বা তাদেরকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দিলেই সব খেলা মাটি। চারিদিকটা দেখে নিয়ে রুদ্রপ্রিয় ফিসফিস করে কানের কাছে বলল, আসো। রুদ্রপ্রিয় ধীরে ধীরে অতি সতর্কভাবে পা ফেলে সিঁড়ি দিয়ে নামছে। আমিও তাকে একই রকমভাবে অনুসরণ করছি। ধীরে ধীরে সিঁড়ি পেরিয়ে নিচের তলার হলঘর পেরিয়ে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে আমরা এবার উঠোনে এসে পড়েছি। রুদ্রপ্রিয় আরেকবার চারিদিকটা দেখে নিল। তারপর আবার ধীরে ধীরে পা চালিয়ে আমরা সেই গাছটার আড়ালে গিয়ে লুকিয়ে থাকলাম। চারিদিকে অন্ধকার, কোথাও কোনো জনমানব নেই। সামনের রাস্তা দিয়ে গাড়ি চলাচলও এখনো খুব একটা শুরু হয়নি। আমরা ওত পেতে তাকিয়েছি বাড়ির সদর দরজার দিকে, কিন্তু কই? প্রায় মিনিট 10 হয়ে গেল, কেউই তো বাইরে আসছে না। না, সত্যিই তো কাউকে দেখা যাচ্ছে না। এরকম করে আরও মিনিট 5 কেটে গেল, কিন্তু না, কারুর দেখা নেই। তাহলে কি সে বুঝে গেল যে আমরা ওত পেতে আছি? হঠাৎ চাদর মুড়ি দেওয়া সেই ব্যক্তি খুব সন্তর্পণে সদর দরজা খুলল। তারপর চারিদিকটা দেখে নিল। আমরা নিজেদেরকে আরেকটু আড়াল করে নিলাম। এইবার সে ধীরে ধীরে গেটের দিকে এগোতে লাগলো। গেটের কাছে গিয়ে একটু দাঁড়ালো, সম্ভবত দেখে নিল দারোয়ান জেগে আছে কিনা। তারপর খুব সতর্কভাবে বাড়ির প্রধান দরজা খুলে দিল। তারপর পা টিপে টিপে গেটের বাইরে বেরিয়ে গেল। রুদ্রপ্রিয় আমার হাতে একটা আলতো ছোঁয়া দিয়ে বুঝিয়ে দিল যে এবার যেতে হবে। আমরাও ধীরে ধীরে গেটের বাইরে বেরোলাম। গতকালের মতো আজও গেটের বাইরে বেরোতেই তার গতি বেড়ে গেল। আমরাও নিজেদের গতি সামান্য বৃদ্ধি করে তাকে অনুসরণ করতে লাগলাম। আমাদের পাশ দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে মাঝে মাঝে শুধু একটা মাল বোঝাই ট্রাক চলে যাচ্ছে। আরও কিছু দূর এগিয়ে চাদর মুড়ি দেওয়া লোকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর হঠাৎ পিছনে ঘুরে তাকালো। কয়েক সেকেন্ড ভালো করে চারিদিক দেখে নিল। তারপর আবার সামনে ঘুরে গেল। আমি আরেকটু হলেই ওর চোখে পড়ে যেতাম যদি না রুদ্রপ্রিয় আমাকে এক হ্যাঁচকা টান দিয়ে বাঁদিকে টেনে নিত। হাঁটতে হাঁটতে রুদ্রপ্রিয় আমার কানের কাছে ফিস ফিস করে বলল, কারো পিছু নিতে গেলে যত ধীর গতিতে সম্ভব তার পিছনে হাঁটতে হয়।
আমরা আবারও তার পিছনে হাঁটতে লাগলাম। অন্ধকারে আঁকাবাঁকা রাস্তা দিয়ে সে এগিয়ে যেতে লাগলো তার গন্তব্যের দিকে। আরও কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম জঙ্গল ঘেরা সেই পরিত্যক্ত বাড়িটার সামনে। চাদর মুড়ি দিয়ে লোকটি বাড়ির সামনে এসে আরেকবার দাঁড়ালো, আরও একবার চারিদিকটা দেখে নিল। ততক্ষণে আমরাও লুকিয়ে পড়েছি একটি গাছের আড়ালে। চারিদিকে ভালো করে দেখে ধীরে ধীরে সে জঙ্গল পেরিয়ে পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। আমরাও তার পিছু পিছু এক গাছ থেকে অন্য গাছের আড়ালে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। বাড়ির দরজার সামনে এসে চাদর মুড়ি দেওয়া লোকটি সম্ভবত তার কোমরের থেকে চাবির গোছা খুলে বাড়ির সামনের দিকের দরজাটি খুলল। তারপর খুব সন্তর্পণে বাড়ির ভিতরে ঢুকে গেল। আমরাও ধীরে ধীরে খুব সতর্কভাবে ওর পেছনে এগিয়ে দরজা পর্যন্ত গেলাম। দেখলাম লোকটি বাড়িটির একটি নির্দিষ্ট ঘরে প্রবেশ করল। আমরাও আরেকটু ভেতরে গিয়ে দেওয়ালের একটা ভাঙা জায়গা থেকে উকি মেরে দেখলাম ঘরের ভিতরে একটি লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, আর চাদর মুড়ি দেওয়া লোকটি ঠিক তার সামনে দাঁড়িয়ে খুব ধীরে ধীরে তাকে যেন কি বলছে। এরপর চাদর মুড়ি দেওয়া লোকটি নিজের ঝোলা থেকে কয়েকটা কাগজ আর কলম বের করে বেঁধে রাখা লোকটিকে কিছু বোঝানোর চেষ্টা করছে, এবং বন্দি থাকা লোকটি তার কথা কিছুতেই মানতে চাইছে না। এক পর্যায়ে চাদর মুড়ি দেওয়া লোকটি তার ঝোলা থেকে একটি পিস্তল বের করে বন্দি লোকটির দিকে উঁচিয়ে ধরল এবং এবার একটু চেঁচিয়ে বলল, ভালোই ভালো সই করে দেন বলছি, নইলে স্যার কইছে আজই আপনারে খতম করে দিতে। এবার লোকটি বন্দুকের নল উঁচিয়ে বন্দুকের ঘোড়ায় যেই হাত দিতে যাবে, তখনই দেখলাম হঠাৎ রুদ্রপ্রিয় বাঘের মতো ছুটে গিয়ে বন্দুক উঁচিয়ে থাকা লোকটিকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল, আর তার হাত থেকে পিস্তলটা ছুটে কিছুটা দূরে মাটিতে পড়ল। তখনই আমি দৌড়ে গিয়ে পিস্তলটা তুলে নিলাম, আর রুদ্রপ্রিয় মাটিতে গড়িয়ে পড়া লোকটির শরীর থেকে এক টান দিয়ে চাদরটা খুলে নিল। তার মুখ দেখা মাত্র আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, মণিমোহন। বেটা মণিমোহন, তোর খেলা এবার শেষ। রুদ্রপ্রিয় গতকাল থানায় গিয়ে আগে পুলিশকে সব জানিয়ে রেখেছিল, ফলে 4 জন পুলিশের লোক আর ইন্সপেক্টর শামীম চৌধুরী আগে থেকেই বাড়ির চারপাশে পাহারা দিচ্ছিল। ইতিমধ্যে তারাও বাড়ির ভিতরে উপস্থিত হয়েছে। ইন্সপেক্টর শামীম চৌধুরী, এই নিন আপনার আসামি। শামীম চৌধুরী এসে মণিমোহনের কলার ধরে কষিয়ে এক থাপ্পড় মারলেন। ওরকম একজন বলবান পুলিশের হাতে থাপ্পড় খেয়ে মণিমোহন একদম ভ্যাবা চাকা খেয়ে গেল। তারপর কেঁদে কেঁদে বলতে লাগলো, রুদ্রবাবু, আমারে ক্ষমা করে দেন, আমি টাকার লোভে এই কাজ করছি। রুদ্রপ্রিয় সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে এবার বন্দি লোকটির দিকে ফিরে তাকালো। তারপর একে একে তার হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, ইনি কে? মণিমোহন কেনই বা এনাকে বেঁধে রেখেছে এখানে? মণিমোহন কার কথাই বা বেঁধে রেখেছিল? উদ্দেশ্যই বা কি? এসব ভাবছি ঠিক তখনই রুদ্রপ্রিয় বন্দি লোকটির মুখের বাঁধন খুলে দিল এবং তার হাত ধরে উঠিয়ে নিয়ে বলল, উঠুন শরীফুল সাহেব, আপনার আর কোনো ভয় নেই। আমি অবাক হয়ে লোকটাকে দেখতে লাগলাম। রুদ্রপ্রিয় বলে কি? এটা যদি শরীফুল খান হন, তাহলে বাড়িতে যিনি আছেন উনি কে? ইন্সপেক্টর শামীম চৌধুরীর দিকে লক্ষ্য করলাম, তিনিও আমার মতন একই রকম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন। এর মধ্যে বন্দি লোকটি উঠে দাঁড়িয়ে বলল, রুদ্রপ্রিয় বাবু, আপনি এসেছেন। আপনি জানেন, আমি প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু একটা ছোট্ট আশা আমার ছিল যে ঢাকা শহরে আপনি উপস্থিত আছেন। আমি জানতাম আপনি কিছু একটা করবেন। ইন্সপেক্টর শামীম চৌধুরী বললেন, কেসটা ঠিক কি রুদ্রপ্রিয় বাবু? আমি তো কিছুই বুঝলাম না। ইনি কিভাবে শরীফুল খান হবেন? একটু ভালো করে লক্ষ্য করুন তো, এনার মুখে যদি লম্বা দাড়ি আর মাথার ছোট ছোট চুলের জায়গায় যদি বড় বড় কোঁকড়ানো চুল থাকতো, তাহলে উনি সত্যিই তো এতক্ষণ লক্ষ্য করিনি। চুল আর দাড়ি নেই বলে বুঝতেও পারিনি, কিন্তু সত্যিই যদি ওনার মুখে দাড়ি আর মাথায় কোকড়া কোকড়া চুল থাকতো,
তাহলে ওনাকে শরীফুল খান হিসেবে চিনতে ভুল হতো না। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেটা পরে বোঝাবো। আপনি তাড়াতাড়ি খান সাহেবের বাড়ি গিয়ে ওই নকল শরীফুল খানকে অ্যারেস্ট করুন। ঋষিক, তুমি ওদের সাথে যাও। আর তুমি? আমি আর খান সাহেব একটু পরে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে। পুলিশের গাড়ি করে বাড়ি ফিরতে খুব বেশি টাইম লাগলো না। নকল শরীফুল খান তখন হল রুমে বসে পেপার পড়ছিলেন। পুলিশের লোক তাকে চারিদিক দিয়ে ঘিরে নিল। পুলিশের এমন কর্মকাণ্ডে বাড়ি শুদ্ধ সবাই হকচকিয়ে গেল। শামীম চৌধুরীর বন্দুকের নল এখন নকল শরীফুল খানের দিকে দিক নির্দেশ করছে। নাসিফ আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৃশ্চিক বাবু? আব্বা কি করেছে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই ইন্সপেক্টর শামীম চৌধুরী বললেন, আপনারা দয়া করে পেছনে সরে যান, পুলিশের কাজে বাধা দেবেন না। এখন রুদ্রপ্রিয় বাবু আসলেই সব জানতে পারবেন। রুদ্র এলো আরও 15 মিনিট পর। সাথে আছেন আসল শরীফুল খান এবং আরও একজন লোক। রুদ্রপ্রিয়র সাথে শরীফুল খানকে দেখে তার ছেলেরা ঠিকই চিনতে পারল। আর তাই সবাই একবার নকল শরীফুল খান একবার আসল শরীফুল খানের দিকে দেখতে লাগলো। এবার আসিফ এসে বলল, এটা কেমন কনফিউশন, আমরা তো কিছু বুঝতেই পারছি না। বুঝিয়ে দিচ্ছি। বলেই নকল শরীফুল খানের দিকে এগিয়ে গিয়ে এক টানে তার লম্বা দাড়িটা খুলে নিল। তারপর মুখের ডান দিক থেকে নকল আঁচিলটাও খুলে নিল। আরিফুল খান সম্পর্কে শরীফুল খানের চাচাতো ভাই। শরীফুল খানের ফ্যাক্টরিতে কাজ করেন। দেখতে অনেকটা আপনাদের বাবা শরীফুল খানের মতো, চেহারায় বেশ মিল। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে আরিফুল খান। শরীফুল খান সে যে বসে আছেন আপনাদের বাড়িতেই। কিছুদিন আগে ফ্যাক্টরিতেই খান সাহেবের জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আরিফুল বাবু খান সাহেবের আংটি চুরি করেন। পরে খান সাহেবের ঘুম ভাঙলেও তিনি নেশার ঘরে থাকেন। রাতে খান সাহেব বাড়ি ফেরার সময় আরিফুল তাকে কিডন্যাপ করে শরীফুল খান সেজে বাড়িতে চলে আসে আর এসেই একটা প্ল্যান করে নেয়। প্ল্যান অনুযায়ী একই রকম দেখতে একটা নকল আংটি বেসিনের পাইপের মধ্যে ফেলে দেন। পুলিশে খবর দেন আর তারপর আমাকে ডেকে পাঠান। উনি ভেবেছিলেন ওনার বেসিনের পাইপে ঢুকিয়ে রাখা আংটি আমি খুব সহজে খুঁজে দেব। আমি ভাববো কেস সলভ আর ওনার প্ল্যানও সাকসেসফুল হয়ে যাবে। মণিমোহনকে সন্দেহ করা, পুলিশকে খবর দেওয়া, আমাকে ডেকে পাঠানো সবই ওনার প্ল্যানের অংশ, যাতে উনি আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে পারে হারানো আংটি পাওয়া গেছে। তাহলেই সব ঝামেলা শেষ। উনি বিনা বাধায় ওনার কাজ সম্পন্ন করতে পারবেন। কিন্তু বিপত্তি বাদে একটানা 2 দিন জলের মধ্যে থাকায় আংটিটির রং উঠে গিয়ে। কি আরিফুল বাবু, ঠিক বলছি তো? আরিফুল উপর নিচে মাথা নেড়ে সায় দিল যে রুদ্রপ্রিয় সব ঠিক বলছে। শামীম সাহেব, এই যে আপনার আসামি, আপনি কি নিয়ে যেতে পারেন। ইন্সপেক্টর শামীম চৌধুরী মণিমোহন আর আরিফুলকে নিয়ে থানায় চলে গেলেন। শরীফুল খান বললেন, ধন্য আমি রুদ্রপ্রিয় বাবু, ধন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুন। বিকেলে কিন্তু আমাদের আপনার তদন্ত কাহিনী শোনাতে হবে। অবশ্যই। আচ্ছা, এই নিন আপনার আসল আংটি। বিকেলে শরীফুল খান এবং তার 3 ছেলে এসে উপস্থিত। সাথে এক চাকরকে দিয়ে সবার জন্য চা আনালেন। রুদ্র চায়ের কাপ তুলে নিয়ে এক চুমুক দিয়ে আবার সামনে রেখে দিল। তারপর সিগারেটের প্যাকেট বের করে তার থেকে 3টে সিগারেট নিয়ে একটা আমাকে, অন্যটা শরীফুল খানকে অফার করে তৃতীয়টা নিজে ধরালো এবং কিছুক্ষণ সিগারেটে সুখ টান দিয়ে বলতে আরম্ভ করলো, আমি যখন প্রথম আপনাদের বাড়িতে আসি তখন আমি কেসটা সাধারণভাবেই ভাবার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার প্রথম খটকা লাগে যখন আমি আপনার ঘরের বিলের তলা থেকে একটি মেকআপ স্টুডিওর কার্ড কুড়িয়ে পাই। মেকআপ স্টুডিওর কার্ড আপনার কাছে কি করছে? দ্বিতীয় খটকা লাগে যখন দেখি হীরের আংটিটা হঠাৎ করে নকল হয়ে গেল। আমি ভাবতে লাগলাম এমনটা কিভাবে সম্ভব। সেদিনই আমি বৃশ্চিকের রুমে একটি পুরনো খবরের কাগজ পাই, যেটাতে আপনার একটা ছবি বেরিয়েছিল। আমি লক্ষ্য করে দেখি ওই ছবিতে আপনার হাতে আংটিটা ছিল। তাই আংটিটা কেমন আমি আগে থেকেই জানতাম, কিন্তু ওই ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখলাম আপনার বাঁ হাতের 2 আঙুল নিচের দিকটা একটু জোড়া লাগানো। কি ঠিক বলছি তো? শরীফুল খান উপর নিচে মাথা নেড়ে জবাবে হ্যাঁ বললেন। রুদ্র আবার বলতে শুরু করলো, কিন্তু পরে যখন আমি ওই বহুরূপী শরীফুল খানের বাঁ হাত লক্ষ্য করলাম তখন দেখলাম ওনার আঙুলে কোনো জোড়া পর্দা নেই। বেশ অবাক লাগলো। এত সবের পরেও তার উপরে সন্দেহ করতে পারিনি।
কিন্তু যখন আপনার ফ্যাক্টরির অফিসে গেলাম এবং গিয়ে কেবিনে প্রবেশ করলাম, তখন হঠাৎ একটা আলোক রশ্মি আমার চোখে এসে লাগলো। সেটাতে আরও খটকা লাগলো। তারপর আমি আপনার ফ্যাক্টরির স্টাফদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আপনার এক ভাই আরিফুল এই ফ্যাক্টরিতে কাজ করে। তাকে আবার আপনার মতোই দেখতে, এবং সে নাকি এখন ছুটিতে আছে। মেকআপ স্টুডিওর কাঠ, হাতের জোড়া আঙুল এসব যেন তখন মিলে যেতে লাগলো। আমার কেন যেন মনে হতে লাগলো যে যেই শরীফুল খানকে আমি দেখেছি তিনি আসল নয়, বহুরূপী। বাড়ি এসে আমি আপনার ছেলের সাথে কথা বলে জানতে পারলাম যে তার কাছে তার বাবার আচরণ যেন কেমন একটু অন্যরকম লাগছে। আমার বিশ্বাস আরও পোক্ত হলো। উনি আপনারই মতো দেখতে, একটু মেকআপ করলে আপনার মতো রূপ নিতে পারে ঠিকই, কিন্তু আচরণগত পার্থক্য থেকেই যায়। নতুন বিছানায় ঘুমাতে আমার প্রথম একটু প্রবলেম হয়, তাই প্রথম রাতে ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেছে। আমি জানলার ধারে এসে দাঁড়িয়েছি, হঠাৎ দেখি একটি লোক চুপি চুপি চাদর মুড়ি দিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে। পরের দিন ওনাকে পিছু করলাম আর আপনার ব্যাপারে জানতে পারলাম। ব্যাস, তারপর বাকিটা আপনি জানেন। পুলিশ নিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে হামলা করলাম। কিন্তু আংটিটা কোথায় ছিল? রুদ্রপ্রিয় প্রথমে একটু হাসল, তারপর বলল, আরিফুলের নকল দাড়ির মধ্যে। নকল দাড়িটা এভাবেই তিনি বানিয়েছিলেন যাতে একটা আংটি ওখানে লুকিয়ে রাখা যায়। তাই আমরা যখন দরজা খুলে ঘরে ঢুকলাম, তখন বাইরে থেকে একটা আলো আংটির হীরের উপর পড়ল, আর সেটাই প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে লেগেছিল। শুনছিলেন নকল হীরের আংটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আসছি আগামী সপ্তাহে আরও একটি জমজমাট রুদ্ধশ্বাস গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, গল্পে থাকুন। ধন্যবাদ।